সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, শীতকালে সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা। অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকে বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা হয়, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যাদের একটু বয়স বেশি অথবা যাদের হাড়ের কোনো সমস্যা রয়েছে তাদেরকে একটু বেশি সমস্যা ফেস করতে হয়, যেমন তাদের হাড়ে ব্যথা হয় বা মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় তাদের ব্যথা হয়। আজ আমরা এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শীতে বাত ব্যথার কারণ এবং কি করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন ফিজিওথেরাপিস্ট। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। শীতকালে হাড়ের বিভিন্ন ব্যথা, যেমন বাত ব্যথার সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। শীতে কেন বাতের ব্যথাটা একটু বেড়ে যায়? এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। দেখা গেছে যে আমাদের এই সময়টায় ব্লাড সার্কুলেশন কম হয়, ব্লাড একটু ক্লট হয়ে যায়। এছাড়া আমাদের শীতের সময় কিন্তু অ্যাক্টিভিটিস কমে যায়। আমরা মনে করি যে একটু ঠান্ডা ওয়েদার, বাইরে যাব না, সো আমরা দেখা যায় যে কম্বল বা ইয়ের মধ্যে থাকার চেষ্টা করি, যার কারণে জয়েন্টের ভিতর নিউট্রিশনটা কম পৌঁছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো একটু শীতে বেড়ে যায়। বাত ব্যথা তরুণ বা যাদের বয়স 30 ঊর্ধ্ব তাদের মধ্যেও বাত ব্যথাটা হয়ে থাকে। বর্তমানে এই বাতের সমস্যাটা বেড়ে যাওয়ার পেছনে মূল কারণটা কি? আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে মিডিল এজ যারা 25-30 এই ধরনের মানুষ, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসে বেশি আমরা ভুগতে দেখি। যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা মা বা জেনেটিক্যালি যারা এই বাত রোগের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, তাদের এটা বেশি দেখা যায়। এছাড়া দেখা যায় যে নন স্পেসিফিক কিছু কারণ থাকে, যে অটো ইমিউন ডিজঅর্ডার আমরা বলি, কোনো কারণ নেই বাট তার সমস্যাটা দেখা গেছে। আরেকটা জিনিস দেখা যায় যে মিডিলে যে আমরা দেখতে পাই যে ইউরিক অ্যাসিডটা অনেকের বেড়ে যাচ্ছে। যে আমাদের এখন খাবার দাবারের যে টেন্ডেন্সি, তাতে আপনি নিজেও জেনে থাকবেন যে আমাদের হাই প্রোটিন ডায়েটটা ইনটেক বেশি হচ্ছে, যার ফলে অনেকের ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। দেখা যায় আমরা মিডিল এজ বা 18 থেকে 30-35-এর মধ্যে অনেকের দেখতে পাচ্ছি গাউটি আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছে। আর বিশেষ করে শীতের সময় আমরা দেখতে পাই যে আমাদের দেশে কিন্তু ট্র্যাডিশনাল কিছু ইস্যুস আছে। দেখা যায় যে এই সময় কিছু ওয়েডিং বা বিভিন্ন দাওয়াত বা অনেকের একটু ট্রাভেলে যায়, ঘুরতে যায়, যার ফলে বাসায় আমরা রেগুলার যখন থাকি খাবারের প্যাটার্ন এক ধরনের থাকে, যখন আমরা একটু ঘুরতে যাই তখন দেখা যায় যে এই খাবারের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রেও অনেকে এই গাউটি আর্থ্রাইটিসে অনেকে ভুগে থাকেন। শীতকালে বিভিন্ন ধরনের অনেক ফেস্টিভ্যালের দাওয়াত, বিয়ে শাদী এবং সেই সাথে প্রচুর খাওয়া দাওয়া হয়, তখন বাতের সমস্যাটা বেড়ে যায়। কি ধরনের খাবার দাবার আসলে তাদের মেনটেন করা উচিত? বিশেষ করে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলি যে প্রোটিনটাকে একটু কমাতে, যেমন হাই প্রোটিন ডায়েটটা, যেমন রেড মিটটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, সিমের বীজ, বরবটি, পুঁই শাক, হ্যাঁ, এইগুলোর মধ্যে দেখা যায় যে ইউরিক অ্যাসিড বা ইউরিনের পরিমাণটা বেশি থাকে, যার ফলে তারা গাউটি আর্থ্রাইটিসে বেশি আক্রান্ত হয়। এছাড়া এখন আমাদের যে লাইফস্টাইল, আমরা দেখেন দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম। সেক্ষেত্রে আমরা বলি যে আধা ঘন্টা 40 মিনিট অ্যাটলিস্ট ঘাম ঝরিয়ে হাঁটাটা খুব ইম্পর্ট্যান্ট। যদি কারো হাঁটা সম্ভব, বাইরে হাঁটা না হয়, ট্রেডমিলে হাঁটতে পারে, সুইমিং করতে পারে বা সাইক্লিং করতে পারে, যে কোনো পদ্ধতিতে তাকে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে। যখন হাড়ের কোনো ব্যথা হয় তখন ফিজিওথেরাপি নিচ্ছে। এখন যাদের বাতের ব্যথা বা আর্থ্রাইটিস রয়েছে তাদেরকেও কিন্তু আপনারা ফিজিওথেরাপি নেওয়ার জন্য সাজেস্ট করে থাকেন। এই বিষয়টি একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। বাত রোগের অনেক ধরন রয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যে কয়েকটা বেশি পেয়ে থাকি, যেমন আমরা পাই অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। আপনি জানেন এটা একটা মেরুদণ্ডের বাত রোগ, যেটা আমাদের মেরুদণ্ডের যে শেপটা, এটা আস্তে আস্তে স্পাইনটাকে পুরো ব্যাম্বু শেপ করে ফেলে, যার ফলে স্পাইনের যে মুভমেন্টটা আমাদের কমে যায়। যেমন আমরা ডানে বামে যে এইভাবে ঘুরছি, সেই আক্রান্ত রোগীটা আস্তে আস্তে এই মুভমেন্টটাকে লস করে ফেলে। সো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই ভাইটাল রোল প্লে করে। এখানে যেমন ট্রিটমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো ডিজিজ মডিফাইং ড্রাগ, যেটা রোগটাকে একটু সাপ্রেস করে রাখবে, আর ফিজিওথেরাপির মাধ্যমে তার মুভমেন্টটাকে স্বাভাবিক রাখা, তার মাসেল পাওয়ারগুলোকে স্বাভাবিক রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেখা যায় যে আমরা অস্টিও আর্থ্রাইটিস খুব কমন। আপনি জানেন যে সিনিয়র সিটিজেনরা আমরা প্রায় এই ধরনের সমস্যায় ভুগতে দেখি, যে তাদের ঘাড়ের যে সার্ভাইকাল স্পাইন, সেখানে ইরোশন হয়
কোমরে লাম্বোস্যাক্রাল স্পাইনে ইরোশন হয়, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট, যেটা হাঁটু খুবই কমন একটা ইস্যু, এবং বিশেষ করে সিনিয়র সিটিজেন বলতে আমরা 50 থেকে শুরু করে একেবারে 60-70 মানে এই লেভেলে প্রত্যেকেই এই অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন। এখানে যেমন তাদের খাবার দাবারের একটা ইস্যু থাকে, তাদের চলাফেরার প্যাটার্নের একটা ব্যাপার থাকে, আরেকটা হলো বয়সের সাথে সাথে যখন চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, এটা হলো ডিজেনারেটিভ ডিজিজ। এই ক্ষেত্রেও ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে তার জয়েন্টের ইনফ্লামেশনটা কমানো, জয়েন্টের যে মুভমেন্টটা কমে যায় সেটাকে রেস্টোর করা। এই ক্ষেত্রে আমরা দেখি যে ফিজিওথেরাপি একটা ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে, কারণ আপনি জানেন যে পেইন কিলার আসলে বেশি দিন খাওয়া যায় না, বেশি দিন খেলে তার বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এছাড়া একটু সিনিয়র সিটিজেনদের কিন্তু অনেকগুলো ডিজিজ থাকে, যেমন তার ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, অনেকের ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত থাকে, এদিকে ডিসলিপিডিমিয়া থাকে। তো দেখা যায় যে তাদের অনেকগুলো ডিজিজের মধ্যে পেইন কিলার বা অন্যান্য ওষুধগুলো আমরা সবসময় চেষ্টা করি যতটা কম দেওয়া যায়। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা ভালো অল্টারনেটিভ হতে পারে তাদের ব্যথা কমানো বা তাদের মুভমেন্টটাকে স্বাভাবিক রাখার। বাত ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ফিজিওথেরাপিটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি সেন্টারে যে ইকুইপমেন্টসের মাধ্যমে যে থেরাপিটা তিনি নিচ্ছেন সেটি সাময়িকভাবে কিন্তু তিনি নিচ্ছেন, তার পরবর্তী সময়টাতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ সাজেস্ট করে থাকেন। এই বিষয়টা আপনারা কতটুকু গুরুত্ব সহকারে আপনারা আসলে কাউন্সিলিং করে থাকেন? রোগীদেরকে সবসময় কিন্তু মোটিভেট করি, তাদেরকে চেষ্টা করি যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা বা এক্সারসাইজ যেগুলো আমরা শিখিয়ে দিই অ্যাকর্ডিং টু ডিজিজ এক্সারসাইজে ভিন্নতা থাকে। কিন্তু আমাদের টেন্ডেন্সিটাই হলো যখন অ্যাকিউটনেস থাকে বা পেইনটা বেশি থাকে তখন আমরা এটাকে যতটা গুরুত্ব দিই, যখন কমে যায়, সাবসাইড হয়ে যায়, ব্যথাটা থাকে না, তখন আমরা এটা ভুলে যাই। তো রোগীদের মধ্যে ফলো আপের বিষয়টা খুব একটু ইগনোরেন্সও থাকে, কাজের ব্যস্ততা থাকে বা বিভিন্ন ইস্যুতে তারা ভুলে যায়, করতে চায় না, যার ফলে কিছুদিন পরে জিনিসটা আবার রিব্যাক করে। এই ক্ষেত্রে আমরা বলি যদি আপনারা দীর্ঘমেয়াদী ভালো থাকতে চান, যদিও এটা আমাদের জন্য কঠিন যে আপনাদেরকে পরিণত মনে করায় দেওয়া, বাট নিজে থেকে একটু উইলিংলি না করলে এটা আসলে আবার দেখা যায় যে কন্টিনিউয়াস তারা এই ভুগতে থাকে, যার ফলে অনেকে বলে যে কয়েকদিন ফিজিওথেরাপি নিয়েছিলাম, একটু ভালো ছিলাম, বন্ধ করছি, আবার ফের চলে এসছে। অ্যাকচুয়ালি যে তার যে কিছু রোল আছে, তাকে যে আমরা কিছু হোম অ্যাডভাইস দিই বা তার নিজের যে কাজগুলো করা দরকার সেটা একটু করতে চায় না। এই জায়গায় একটু সচেতনতা দরকার আমি মনে করি। পরিবারের কোনো সদস্য তার অস্টিওআর্থ্রাইটিস থাকে, তার বাকি মেম্বার যারা রয়েছে বা নেক্সট জেনারেশন তাদেরও আর্থ্রাইটিস হবার একটা চান্সেস রয়েছে, সেক্ষেত্রে তারা আসলে এটাকে যেন প্রিভেন্ট করতে পারে, কোন বছর বয়স থেকে তাদের এই ধরনের অ্যাক্টিভিটি শুরু করা উচিত যেন তার আর্থ্রাইটিস না হয়? এই জিনিসটাই আমরা সবসময় ফোকাস করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তবে আমরা কয়েকটা জিনিসের কথাই আলোচনা করলাম, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা আর্থ্রাইটিস আছে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা এই যে গাউটি আর্থ্রাইটিস অথবা অস্টিও আর্থ্রাইটিস, এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় কিছু আছে যে অটো ইমিউন ডিজিজ, যেটা আমাদের যে ইমিউনিটি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সে এটাকে প্রিভেন্ট করতে পারে না। আরেকটা অস্টিওআর্থ্রাইটিস এটা হলো ডিজেনারেটিভ কারণে হয়, তবে এটাকে আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারি। যেমন দেখা যায় আমার খাবার দাবারের স্টাইল, আমার জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন আনা, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। যেমন ওজনের ক্ষেত্রে আমাদের শরীরের সবচেয়ে ওয়েট বেয়ারিং জয়েন্ট যদি আমরা ধরি, নি জয়েন্টটাকে আমরা ওয়েট বেয়ারিং জয়েন্ট হিসেবে ধরি। এখানে শরীরের 60% ওয়েট আমরা নি জয়েন্টে ক্যারি করি। বিশেষ করে আমাদের বেন্ডিং অ্যাক্টিভিটিস, নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে হাঁটুর উপর একটা বিরাট প্রেশার পড়ে। এক্ষেত্রে যদি আমরা ওয়েটটা যদি বিএমআই অনুযায়ী স্বাভাবিক রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের এই অস্টিওআর্থ্রাইটিসের চান্সটা অনেকখানি কমে যাবে। এছাড়া দেখবেন যে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বা যারা এখন তো আসলে আমরা সিডেন্টারি লাইফটাই পছন্দ করি বা কাজের ধরন অনুযায়ী অনেক সময় ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারেন না, তাদের কিন্তু বোনসের ইরোশনটা বেড়ে যায়, হাড়ের ক্ষয়টা বেড়ে যায়, তাদের বোনসের যে ব্লাড সার্কুলেশন হওয়ার কথা সেটা সাফিসিয়েন্ট হয় না। আর খাদ্য খাবারের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে এখন ফাস্টফুড, জাঙ্ক ফুডের যে দৈরাত্ম্য দেখা যাচ্ছে, আমরা এখন আসলে নিউট্রিশনাল ভ্যালুর চিন্তা না করেই আমরা খাবারগুলোকে খাচ্ছি, যার ফলে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক যেগুলো আমাদের হাড়ের জন্য দরকার, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের থাকছে না। যার ফলে দেখা যাচ্ছে আমরা খুব রিসেন্ট টাইমে যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রিমনোপোজাল পিরিয়ড তাদের হয়তো চলছে, মেনোপোজের পরে কিন্তু হাড়ের ক্ষয়টা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন আর্লি দেখা যাচ্ছে তাদের বিএমডি স্কোর অনেক কমে যাচ্ছে, যে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, খাদ্য খাবারের মধ্যে নিউট্রিশনাল ভ্যালু থাকছে না। তো এই বিষয়গুলোতে আমাদের একটু ফোকাস করা দরকার, তাহলে আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। বাত ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ওয়েটের রিলেশন রয়েছে, এই বিষয়ে আপনারা কিভাবে আসলে রোগীদেরকে
কাউন্সিলিং করে থাকেন? আমাদের পুরো লাইফ সাইকেলটা যেমন একটা সাথে একটা রিলেটেড, জীবনের যে প্রত্যেকটা রোগের সাথেও আরেকটা সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে ওয়েট কিন্তু অনেকগুলো ডিজিজকে প্রভাবিত করে। আপনি জানেন যেহেতু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হ্যাঁ, এছাড়া ডিসলিপিডিমিয়া প্রত্যেকটার সাথে রিলেটেড আছে এবং আমাদের আর্থ্রাইটিসের সাথেও খুব রিলেটেড। কারণ হলো আমাদের ওয়েটগুলা মানে আমাদের বডিতে যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট আমাদের ওয়েট ক্যারি করে এবং ইভেন স্পাইন। যদি দেখেন আপনার একটা বিল্ডিংয়ের যদি পিলার উইক হয়ে যায় তাহলে কিন্তু বিল্ডিংটা নড়বড়ে হয়ে যাবে, সামান্য ভূমিকম্পেই পড়ে যাবে। ঠিক তেমনই আমাদের ওয়েটের যে ব্যাপারটা এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের স্পাইনটা সোজা রাখার জন্য বা স্পাইনের স্বাভাবিক কার্ভাচার মেনটেন করার জন্য, সাথে সাথে জয়েন্টের হেলথ ভালো রাখার জন্য ওয়েট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন এটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের বডির কার্ভাচারগুলো চেঞ্জ হয়ে যায়, সাথে গ্র্যাভিটি আমাদের যে নিচের দিকে টানতে থাকে সেই জিনিসটাও কিন্তু, গ্র্যাভিটির যে গ্র্যাভিশনাল ফোর্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন আমরা ওভারলোডেড হই আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্টে, ইভেন অ্যাঙ্কেল জয়েন্টে। আমরা দেখি যে অনেকে অ্যাঙ্কেল স্প্রেন হয়ে যায় খুব সহজেই। দেখবেন যে উঁচু নিচুতে একটু পা পড়েছে, পাটা অ্যাঙ্কেল হয়ে গেছে। এটা ওয়েটের সাথে খুব রিলেটেড। এবং আর্থ্রাইটিসে যেটা হয় আমাদের জয়েন্টগুলোতে ফ্লুইডগুলো কমে যায়, যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে আমাদের মুভমেন্টটা যাতে ইজি হয়, সেই ফ্লুইডটা যখন কমে যায় তখন কিন্তু এমনি জয়েন্টগুলো একটু দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে যদি ওয়েট বেশি থাকে তাহলে তার ওই ইরোশনটা বেড়ে যায়, ক্ষয়টা বেড়ে যায়, যার ফলে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়। এই জন্য ওয়েট ম্যানেজমেন্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এক্ষেত্রে আমরা একটা সমন্বিত চিকিৎসার কথা বলি, যেমন একটা আর্থ্রাইটিস রোগীকে যখন একজন রিউমাটোলজিস্টের পরামর্শ দরকার, একজন ফিজিওথেরাপিস্টের দরকার, একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান, এই তিনটা যদি কম্বাইন্ডলি সে নেয় তাহলে দেখবেন যে রোগীটা দীর্ঘমেয়াদী ভালো থাকবে। আপনার কাছ থেকে আমরা বাত ব্যথা নিয়ে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। জি নিশ্চয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন। আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন। তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যাদের আর্থ্রাইটিস রিলেটেড প্রবলেম থাকে তারা মানসিকভাবে কিছুটা আনস্টেবল থাকে, কারণ কিছুদিন পর পর তাদের এই যে আর্থ্রাইটিসের অ্যাটাকটা হয়ে থাকে, তারা মানসিকভাবে একটু ভেঙে যায়। এই বিষয়ে আপনার আসলে পরামর্শ কি, যে আসলে কিভাবে তারা বিষয়টাকে, এটার যে ম্যানেজমেন্টটা সেটা আসলে কিভাবে করবে? আমরা যে কোনো অসুখে যদি দীর্ঘমেয়াদী ভুগে থাকি তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা বিভিন্ন রকম স্ট্রেস বা ডিপ্রেশন কাজ করে, এটা খুব স্বাভাবিক। তবে এক্ষেত্রে আমরা যেটা বলি যে বর্তমান সময়ে আসলে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শাখাও কিন্তু সাইকিয়াট্রি বা সাইকোলজিক্যাল
যে মানে কাউন্সিলিংয়ের কথা আমরা বলি। তো এক্ষেত্রে দেখা যায় যে যারা হেরিডিটি থেকে কোনো ডিজিজ পায় তারা কিন্তু পারিবারিকভাবে দেখে আসে তার বাবা দাদা বা তার মা এই ধরনের সমস্যায় ভুগেছিলেন, সো তারা কিছুটা মেন্টালি প্রিপেয়ার্ড থাকে। কিন্তু যখন দেখা যায় যে হঠাৎ তার ফ্যামিলিতে কারো ছিল না, সে হঠাৎ আক্রান্ত হলো, তার মধ্যে এই ডিপ্রেশনটা আরও বেশি চলে আসে যে আমি কেন সুস্থ মানুষ হঠাৎ করে আমার এরকম হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে এখন বেশ কিছু আধুনিক চিকিৎসাও রয়েছে। আগে যেমন দেখা যেত যে বাত রোগের কোনো ভালো চিকিৎসা ছিল না, তারা খুব সাফারিংসের মধ্য দিয়ে জীবন পার করতো। এখন কিন্তু বেশ আধুনিক চিকিৎসা রয়েছে, তার মধ্যে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, তার খাদ্য খাবারের জন্য যেমন নিউট্রিশনিস্ট, এবং তার মেন্টাল হেলথ বা ওয়েলবিংটা ভালো রাখার জন্য আমরা বলি যে একজন কাউন্সিলিংয়ের বা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া। তো এক্ষেত্রে হয় কি, সে হয়তো তার যে মানে যতটুকু না রোগ তাকে কষ্ট দিচ্ছে, তার মানসিকভাবে সে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা মোটিভেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা দেখি, আমার এক্সপিরিয়েন্স অনেক রোগী এরকম পেয়েছি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, আপনি নাম জেনে থাকবেন, যে রোগীগুলা আস্তে আস্তে কাইফোটিক হয়ে যায়, ঝুঁকে যায়, ইভেন তার মুভমেন্ট একেবারে রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো এই অবস্থা থেকেও একজন, আমি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার তাকে পেয়েছি যে সে নর্মাল লাইফ লিড করছে। একজনকে পেয়েছি অ্যাকাউন্টেন্ট, হয়তো সে একটু সামনের দিকে ঝুঁকে গেছে বা তার স্বাভাবিক জীবনযাপন সে করছে। এবং এরকম অনেক পেশেন্টই দেখেছি যে রোগের কারণে সে কোনো কিছুই করতে পারে না। তো দেখা যাচ্ছে এই যে ডিফারেন্সটা যদি আমরা খুঁজি, তাহলে কিন্তু তার সাইকোলজিক্যাল যে ইস্যু, এটা খুব গুরুত্বপূর্ণ। সে যদি নিজেকে একটু সুস্থ রাখার জন্য চেষ্টা করে, মানসিকভাবে ভালো থাকার জন্য চেষ্টা করে, তাহলে সে অনেকখানি ভালো থাকতে পারে। আদারওয়াইজ যদি সে নিজে খুব উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মনে করে আমার জীবনই শেষ, তাহলে কিন্তু তার গ্রাজুয়ালি রোগের থেকে মানসিকভাবে সে বেশি দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ সো এই জায়গাটাই তাকে মানে স্ট্রং হতে হবে, রোগ কাউন্সিলিং। থাকা সত্ত্বেও তাকে মানসিকভাবে এবং জীবন সম্পর্কে অনেক বেশি পজিটিভ থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাত ব্যথা সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে আমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য, এবং আসলে কিভাবে সুস্থ থাকা যায় মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটোই আমাদেরকে খুব চমৎকারভাবে আপনি আজকে বলেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ছোটদের ক্ষেত্রে যখন নতুন দাঁত উঠতে থাকে, তখন দাঁত ওঠার সময় কিছু সিমটম দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে জ্বর আসে, কারো কারো ক্ষেত্রে ব্যথা হয়, এবং সেটা অনেক সময় প্যারেন্টসরা নোটিশ করতে পারে না যে এটা কেন হচ্ছে। তার তখন ঘাবড়ে যায়, তখন আমাদের কাছে আসে, তখন আমরা হয়তো চেক আপ করে দেখি যে তার দাঁতের যে ওঠার জায়গাটা সেটা ফুলে যাচ্ছে, এবং সেটা থেকে আমরা বুঝতে পারি যে দাঁত ওঠার সময় হয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।